9টায়, 9:30টার পরিবর্তে 9টায় শুরু হবে। তো আশা করি যে সবার একটা দাবি ছিল বা তো আমরা আমাদের মিটিং এ এটা ডিসিশন হয়েছে, আমরা আগামী ক্লাস থেকে আমরা 9টায় ক্লাসটা শুরু করব। শীতের দিন সবার জন্য সুবিধা হবে। আর আজকে আমাদের আলোচনা এখনই শুরু হতে যাচ্ছে। আশা করি বরাবরের মতোই আমাদের খুব সুন্দর আলোচনা হবে এবং আমরা উপভোগ করব এবং আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে আমরা কাজে লাগাতে পারবো। ধন্যবাদ সবাইকে উপস্থিত হওয়ার জন্য এবং ধৈর্য সহকারে আজকে ক্লাস উপভোগ করার জন্য। আমি স্যারকে অনুরোধ করব, স্যার আপনি ক্লাস শুরু করেন। তার আগে স্যার যদি একটু অ্যানোটেশনটা বন্ধ করে জি জি একটা জি ইয়ে চলে জি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড ইভিনিং, আদাব। আজকে আমাদের আগের ক্লাসের শেষ অংশটুকুতে আমরা আলোচনা করব। এখানে দুইটা অংশ, একটা হলো আমাদের মনুর মানসিক রোগের যে সিজোফ্রেনের আলোচনা করা হচ্ছিল, এর শেষ অংশটুকু আমি আলোচনা করব শেষের দিকে। প্রথমে আলোচনা করব, এর আগে একটা লেকচার ছিল আমাদের সেকেন্ড প্রেসক্রিপশনের উপর, এর ভিতর গাছের 22 অবজারভেশন বাকি ছিল, সেটা প্রথমে আলোচনা করব। আমরা সেকেন্ড প্রেসক্রিপশন বলা হয় যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। অর্জন তো মোটামুটি হয়তো অনেক কষ্ট করেই হয়, তবু হয়ে যায় কখনো, কিন্তু অনেক সময় দেখা যায় এই স্বাধীনতার প্রকৃত স্বাধীনতা টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। আমি এই কথাটা এখানে এই জন্য বলছি যে অনেক সময় দেখা যায় যে ফার্স্ট প্রেসক্রিপশন সামহাও একজন হয়তো একটা ভালো প্রেসক্রিপশন করে ফেলে, মানে কারেক্ট ওষুধটা দিয়ে দেন, কিন্তু চিকিৎসা, বিশেষ করে ক্রনিক রোগের চিকিৎসা তো একটা প্রেসক্রিপশনে শেষ হয় না। ইট কনসিস্ট অফ এ সিরিজ অফ প্রেসক্রিপশন, সিরিজ অফ মেডিসিন। তারপর এট দ্য এন্ড হয়তো 1 বছর 1.5 বছর পর একটা ক্রনিক ডিজিজ আরোগ্য হয়। এই যে একটা সিরিজ অফ প্রেসক্রিপশন তিনি চালিয়ে যাবেন, প্রত্যেক স্টেজেই তাকে কিছু কিছু অবজারভেশন করতে হবে, ওয়াচ করতে হবে, and he will have to take decision for the next prescription by the data given by his patient. পেশেন্ট যে সব ডাটা দেবে তার উপর ভিত্তি করে নেক্সট প্রেসক্রিপশনটা তাকে বিবেচনা করতে হবে। তো এটা অনেক সময় দেখা যায় যে এটা যে ফার্স্ট প্রেসক্রিপশনটা অনেকে ভালোই করেছিলেন, বাট সেকেন্ড প্রেসক্রিপশন থেকে তিনি গড়বড় লাগিয়ে দিয়েছেন এবং হি স্পয়েল দ্য কেস, এবং হয়তো দেখা গেল এই রোগীটা তার কাছে আরোগ্য হচ্ছে না, শেষে অন্য হাতে চলে গেল রোগীটা আরোগ্য না হয়েই। এই জন্য সেকেন্ড প্রেসক্রিপশনটা যথেষ্ট ভালোভাবে বোঝা উচিত আমাদের। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আরো আমি একটু বলি, যেমন আমি গত ক্লাসে বলেছিলাম যে আমি অনেক জায়গায় এই লেকচারটা দিয়েছি আমি এর আগে। আমার যতদূর মনে পড়ে 15-20 বছর আগে বা 10 বছর আগে দিয়েছেন দেশের বিভিন্ন জেলাতে, এবং এই জন্য আমার একটু ধারণা আছে। প্লাস আমি অনেকদিন, প্রায় বছর 10 ঢাকা ইউনিভার্সিটির বিএইচএমএস কোর্সের পরীক্ষক ছিলাম, এক্সটার্নাল এক্সামিনার। তো ছাত্রদেরও যে বেসিক নলেজ সম্বন্ধে আমার একটা মোটামুটি আমার ধারণা আছে। এই ধারণা মধ্যেই বলছি যে আমি দেখতাম যে অনেকেই সেকেন্ড প্রেসক্রিপশনটা কম বোঝেন, ভালো বোঝেন না, এমনকি অনেকে সেকেন্ড প্রেসক্রিপশনের ডেফিনিশনটাও বোঝেন না। এটা দুঃখজনক হলেও সত্যি। আমরা আমাদের চেষ্টা থাকবে, আমাদের যারা সহযোগীরা আছেন অবশ্যই, আমি যদি একটা কম বুঝি আমি আরেক সহযোগীর কাছ থেকে শিখে নেব, আবার আরেকজন কম বুঝলে আমি যদি বুঝি তাহলে সেটা আমি শেয়ার করব। তো সেকেন্ড প্রেসক্রিপশনটা গত ক্লাসে যারা ছিলেন হয়তো এই ক্লাসও আছেন বা কেউ যদি নতুন থাকেন, আমি তার জন্য একটা কথা বলে নিচ্ছি। ফার্স্ট, হোয়াট ইজ সেকেন্ড প্রেসক্রিপশন? সেকেন্ড প্রেসক্রিপশন হলো
This is the prescription made after the remedy of first prescription acted. প্রথম যে আমি ওষুধটা দিয়েছিলাম এটা কাজ করেছে আইদার পজিটিভলি অর নেগেটিভলি, কিন্তু ইট অ্যাক্টেড। তাহলে গিয়ে সেকেন্ড প্রেসক্রিপশনের কথা আসে। আর যদি দেখা যায় যে ফার্স্ট প্রেসক্রিপশন দেওয়ার পর কোনো চেঞ্জ হয় নাই, রুগী বললো যাহা ছিল তাই আছে এখনো, তাইলে তিনি যে আবার প্রেসক্রিপশনটা করবেন, দ্যাট উইল নট বি সেকেন্ড প্রেসক্রিপশন, দ্যাট উইল বি ফার্স্ট প্রেসক্রিপশন এগেইন। এবং এই জন্য অনেক আমাদের গুরুরা ঠাট্টা করে বলতেন যে অনেক ডাক্তার আছে সারা জীবন শুধু ফার্স্ট প্রেসক্রিপশনই করে যায়, সেকেন্ড প্রেসক্রিপশন খুব বেশি একটা করতে পারেন না, কারণ ফার্স্ট প্রেসক্রিপশন কারেক্ট হতে হবে বা ইট মাস্ট হ্যাভ অ্যাক্টেড অন দ্য পেশেন্ট, তাহলে সেকেন্ড প্রেসক্রিপশন হবে। এটা হলো ডেফিনেশনে খেয়াল রাখবে। এখন আমরা যাব যে কি কি ভাবে অ্যাক্ট করে। আমরা প্রথমে যখন আমরা একটা রোগীকে ফার্স্ট প্রেসক্রিপশন করি, তার পুরোপুরি হিস্ট্রি নেই, আমরা তার সিমটমগুলো আমরা সর্ট আউট করি, বাছাই করি, তখন আমরা রেপার্টরির সাহায্য নিই, নিয়ে তার টোটালিটি অফ সিমটম অনুযায়ী একটা মেডিসিন সিলেক্ট করে সেটা যদি ক্রনিক কেস হয় সাধারণত আমরা 3 থেকে 4 সপ্তাহ পরে সেকেন্ড ফলো আপে আসতে বলি। যদি অ্যাকিউট কেস হয় তাহলে হয়তো 2 দিন এমনকি 5 দিন পরে আবার আসতে বলি। হয়তো জ্বরের রোগী, তাকে তো আমি 3 সপ্তাহ পরে আসতে বলবো না, এর মধ্যে তো জ্বর শেষ হয়ে যাবে হয়তো বা তার ক্ষতি করে ফেলবে। এই জন্য অ্যাকিউট কেসে আমরা 2, 3, 5 দিনের মধ্যে আসতে বলি, ক্রনিক কেসে 3 থেকে 4 সপ্তাহ পর আসতে বলি ফর ফলো আপ। এই যে রোগীটা আসলো আমার কাছে সেকেন্ড টাইম, আমাকে তার কাছ থেকে এই জন্য হিস্ট্রি লেখা দরকার। এই যে দোকানের বাউন্ড বুকের মতো অনেকে শুধু রোগীর নাম ঠিকানা লিখে যে ওষুধ লিখে দেন, এটা কিন্তু ঠিক না, অ্যাটলিস্ট ইন ক্রনিক কেস, বিকজ ইউ মাস্ট হ্যাভ এ কমপ্লিট ডাটা on which you will decide your second prescription. আপনার ডাটাই যদি না থাকলো, আপনি কি মনে থাকবে 1 মাস পর রোগীটা আসলে এর মধ্যে আপনি কয়েকশো রোগী দেখে ফেলছেন? সো আমাদের একটা খুব ভালো রোগী লিপি থাকতে হবে এবং ইট মাস্ট বি প্রিজার্ভ। তো এই রোগী লিপি অনুযায়ী আমি রোগীকে জিজ্ঞেস করব, তাকে ওয়াচ করব, জিজ্ঞেস করে আমি দেখব তার তার লক্ষণের কি পরিবর্তন হয়েছে। এখন কি কি পরিবর্তন আমি আশা করি, আমি যদি আগে বুঝি, যে আমি আশা করি হয়তো রোগীরা বলবে যে আমার এই যে মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা দূর হয়ে গেছে, মানে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য সিমটম। অথবা বলবে যে হ্যাঁ এমিউলেশন হচ্ছে, কিছুটা কমেছে, সারে নাই, কমেছে। অথবা বলবে যে আমার আমার কষ্টটা বেড়ে গেছে। অথবা বলবে যে কষ্ট যা ছিল তো আছেই, নতুন করে আমার যেটা ছিল না ওই ধরনের লক্ষণ আমার মধ্যে সৃষ্টি হয়েছে। এই ধরনের বিভিন্ন মুখী চেঞ্জেস দেখা দিতে পারে। এই চেঞ্জেস উপর নির্ভর করে আমি তখন সেকেন্ড প্রেসক্রিপশনে যাব। তো সেকেন্ড প্রেসক্রিপশন যাওয়ার আগে আরেকটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, খেয়াল করেন যে আমাদের কাছে রোগী হিমসেলফ অর হারসেলফ is of prime importance. রোগী কষ্ট কমেছে কিনা, রোগী ভালোর দিকে ভালো ফিল করছে কিনা, লক্ষণ তার মাথা ব্যথা, তার ডায়রিয়া কতদূর কমলো, তার চেয়ে বেশি দেখবো রোগী নিজে বলছে যে আমি ভালো বোধ করছি। দিস ইজ ইম্পর্টেন্ট। রোগের লক্ষণ নয়, রোগী হিমসেলফ বলবে যে আমি ভালো বোধ করছি। যদি রোগী ভালো বোধ করে, লক্ষণ কিছু খারাপ হলেও আমি খুশি হব যে আমার মেডিসিন কারেক্ট, ওইগুলা যেগুলা এখনো ভালো হয়নি ওইগুলা ভালো হয়ে যাবে। আবার রোগী যদি বলে যে না আমি তো আরো খারাপ বোধ করছি, লক্ষণ কমছে, আমার মাথা ব্যথা কমেছে, বাট আমার ঘুম হচ্ছে না, আমি খাওয়ায় কোনো অ্যাপেটাইট নেই আমার, এই এটা যে রোগী বলছে যা বুঝি আমরা তার যে ইনার পারসন, তার ফিলিংসটা হতে হবে পজিটিভ। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে ফর সেকেন্ড প্রেসক্রিপশন। এবং আরেকটা জিনিস দেখবো আমরা, ডিরেকশন অফ দ্য সিমটম। এই যে হেডিং এর ল অফ কিউর আসবে কথাটা, আমরা একটা ক্রনিক কেসে আশা করব তার সিমটম গুলা হেডিং এর ল অনুযায়ী 5টা নিয়ম অনুযায়ী সে পরিবর্তন হবে। ভিতর থেকে বাইরের দিকে বেশি
ইম্পর্টেন্ট অঙ্গ থেকে কম ইম্পর্টেন্ট অঙ্গে উপর থেকে নিচে। এবং আরো একটা কথা বলে এর সাথে, যে মাইজমেটিক একটা জিনিস যেটা হেরিং যোগ করে নাই, পরবর্তীতে অনেকে যোগ করেছে, যে মায়াজমটা হবে সরা যাবে সবার শেষে। আগে সিফিলিস বা সাইকোসিস যদি মিক্সড মায়াজম হয়, সরা যাবে সবার শেষে। এটার একটা নতুন যোগ হয়েছে হেরিং এর সাথে। হেরিং কিন্তু এটা 1865 সালে এর ঘোষণা দিয়েছিলেন একটা জার্নালে, আমার কাছে আছে সেটা। এবং তারপর থেকে এইভাবেই চলে আসছিল। কিছুদিন পরে ওই জিনিসটা অন্যরা যোগ করেছে। তো আমরা ডিরেকশনটা দেবো, যে রোগীটা যদি বলে যে ডাক্তার সাহেব আমার তো বাতের ব্যথা কমলো, বাতের তার আমার কাছে বাতের জন্য আসছিল মনে করেন, আসলে তাকে আমি লক্ষণ সাদৃশ্যে সে ফর এক্সাম্পল তাকে আমি লিডাম দিলাম। রোগী বলে আমার বাতের ব্যথা অনেক কমে গেছে, কিন্তু আমার হার্টের ব্যথা বেড়ে গেছে, হার্টের পালপিটেশন বেড়ে গেছে, আমার বুক ধরপড় করে। তাইলে আমি এটাকে নেগেটিভলি নেব, যে তার আরোগ্যের গতি উল্টো হয়ে গেল। তো এই সব জিনিসগুলো আমাদের বিবেচনায় রাখতে হবে টু মেক আওয়ার সেকেন্ড প্রেসক্রিপশন। আচ্ছা, এখন আমরা সোজা চলে যাই। আমরা কেন্টের অবজারভেশন গতদিন ডিটেলস আলোচনা করেছি, আজকে আমরা চলে যাব ভিতুল কাছের। ভিতুল কাছ করেছেন কি? ভিতুল কাছের নাম নিশ্চয়ই সবাই জানেন। ভিতুল কাজ এই যুগের, তার বর্তমান বয়স একজ্যাক্ট 90 বছর। উনি 1932 সালে গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। উনি প্রথম জীবনে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। তারপর তিনি গ্রিসে দক্ষিণ আফ্রিকায় চাকরি নিয়ে ওইখানে বাস করছিলেন। সেখানে ঘটনাক্রমে তিনি হোমিওপ্যাথির প্রতি আকৃষ্ট হন। তারপর ওখানেই একটা হোমিওপ্যাথিক কলেজ আছে, নীল পুডেপাট্টে হোমিওপ্যাথিক কলেজ। এই নীল পুডেপাট্টে হোমিওপ্যাথিক কলেজে তিনি প্রাথমিক পড়াশোনা করেন। তারপর ইন্ডিয়াতে তিনি 2বার যান, গিয়ে ওখানে বিভিন্ন কলেজে স্বল্পকালীন, মানে ফুল কোর্স করেননি, স্বল্পকালীন কোর্স করে তারপর তিনি নিজে বেশি স্টাডি করে হোমিওপ্যাথি শুরু করেন। এবং তার মাধ্যমে বলা যায় যে ইউরোপ এবং আমেরিকায় হোমিওপ্যাথির যে একটা ধস নেমেছিল, পতনের দিকে যাচ্ছিল হোমিওপ্যাথি, এ আবার নতুন করে রিসারেকশন হয়েছে। তিনি তার প্রফেশনে উনি ডাক্তার হন না হন, তার যে অবদান এটা অনস্বীকার্য। এবং তার খুব গভীর পর্যবেক্ষণ এবং গবেষণা হোমিওপ্যাথির উপর আছে। তার বয়সও দেখেন 90 বছর বয়স। তার হোমিওপ্যাথি উনি শুরু করেছিলেন, অ্যাকচুয়ালি শুরু করেছিলেন উনি 67 থেকে। আর এখন তাহলে এত বছর থেকে উনি হোমিওপ্যাথিক পেছনে আছেন। তো তিনি কেন্টের এই অবজারভেশনের উপর আরো গবেষণা করেন, এটাকে আরো একটু সূক্ষ্ম পর্যায়ে নিয়ে যান, আরো আরো বিস্তৃত পর্যায়ে নিয়ে যান। এবং শুধু তাই না, কেন্ট তার অবজারভেশন গুলা বর্ণনামূলক ভাবে দিয়েছিলেন, ডেসক্রিপটিভ আকারে। আর ভিতরকার যেহেতু ইঞ্জিনিয়ার, তিনি ডেসক্রিপটিভ অ্যাজ ওয়েল এজ গ্রাফিক্যালি উনি সেটা দিয়েছেন, গ্রাফের সাহায্যে, যেটা আরো বুঝতে সুবিধা। এবং বিতুল কাজের আরো একটা অবদান বলি, যে তার কথা উঠলো। বিতুল কাজ, এই যে আমরা এখন হোমিওপ্যাথিক সফটওয়্যার ব্যবহার করি, রাডার, এই রাডারের জন্মদাতা হলেন বিতুল কাজ। আমি 1988 সালে আমি বিদেশে ছিলাম, তখন ফার্স্ট রাডার কিনি আমি, রাডারের ফার্স্ট ভার্সন, একদম সরাসরি আর্কিভেল থেকে। তিনি তখন বেলজিয়ামের নামুর ইউনিভার্সিটির একটা প্রজেক্টে তিনি যুক্ত হন। এই প্রজেক্টে 200 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং হোমিওপ্যাথিক চিকিৎসক যারা সিলেক্টেড বাই ভিতুল কাজ, এই 200 জন লোক, আমি জিজ্ঞেস করেছিলাম ওনাদেরকে, তারা এইভাবে বলেন আমাকে, 200 জন লোক 8 বছর কাজ করে এই রাডার সফটওয়্যারটা তারা বের করেছিলেন। তো এটা বিট বাই বিট এক একজন এক একটা অংশ নিয়ে কাজ করেছেন। 8 বছর, একের তাজমহলের তৈরির মতো। তাজমহল আমরা শুনেছি
22,000 শ্রমিক 8 বছর কাজ করে তাজমহল করেছিল, অনেকটা কাছাকাছি এই রাডার তৈরির ইতিহাস। এবং রাডার যে আমাদের হোমিওপ্যাথিকে বলবো যে বিজ্ঞানের সাথে যুগ উপযোগী করেছে রাডার, এবং এটাকে আরো সহজ করে দিয়েছে, আমাদের অ্যানালাইসিস আরো ইজি করে দিয়েছে, আরো বিস্তারিত করে দিয়েছে। তো এই শুধু যদি আমি মনে করি বিতল আর কোনো অবদান না থাকে হোমিওপ্যাথিতে, শুধু রাডার সফটওয়্যার উদ্ভাবনে তার যে নেতৃত্ব, এটাই যথেষ্ট, তাকে তিনি অমর হয়ে থাকবেন। এছাড়া তো আরো অনেক কিছু আছে, আপনারা হয়তো নিজেরাও জানেন, আমি আর এই মুহূর্তে এদিকে যাচ্ছি না। আমরা সেকেন্ড প্রেসিশনে আমরা বলি সেকেন্ড প্রেসিশন দ্বিতীয় ব্যবস্থাপত্র কি হতে পারে, কি দিতে পারি আমরা। এক নম্বর একটা হতে পারে নো নো প্রেসক্রিপশন, কিছুই দেবো না, কি দেবো, প্লাসিবো দেবো, অথবা যদি রোগী সমজদার হয় তাহলে হয়তো কিছুই দেবো না, তাকে বলেই দেবো, সে যে রোগী সেটা কনভিন্স হয় যদি, ওষুধও দেবো না, যে না আপনি আরো 2 সপ্তাহ পরে আসেন, আপনার প্রথম ওষুধের কাজ চলছে। তাহলে একটা হবে নো প্রেসক্রিপশন, একটা হবে রিপিটেশন উইথ হাইয়ার পটেন্সি। আমি হয়তো রোগীটার, তার এজমা রোগী ছিল, তাকে আমি লক্ষণ সাথে নেট্রাম সলভ দিয়েছিলাম, এবং তার ভোরবেলা বৃদ্ধি, তারপরে তার ওয়েট ওয়েদারে বৃদ্ধি, তার মন মানসিকতা, সে খুব স্যাড, সবকিছু মিলে তাকে আমি নেট্রাম সলভ দিয়েছিলাম। দেখা গেল যে আচ্ছা আরো একটা বলে নিই, আমরা এই যে আমরা অবজারভেশন গুলো বলছি ক্যান্ট এবং ভিতল কাছে, এগুলো কিন্তু শততমিক শক্তি নির্ভর, কারণ 50 শতমিক শক্তির উপর চিন্তা করে এটা করা হয়, কাজে এটাকে সমন্বয় করতে হবে। যারা 50 শতমিক নিয়ে চিন্তা ভাবনা করে, আমি যতদূর সম্ভব জায়গায় জায়গায় আমি একটু এটা নোট করে যাব, নোট দিয়ে যাব। তাহলে সেকেন্ডটা হলো রিপিটেশন উইথ হাইয়ার পটেন্সি, যে নেট্রামসল আমি দিয়েছিলাম সে 200 পটেন্সি, 200 পটেন্সিতে রোগী বেশ ভালো ছিল, প্রথমে কিছু অ্যাগ্রাভেশন হলো, তারপরে অনেকদিন ভালো ছিল, আবার দেখা গেল শ্বাসকষ্ট আবার আসছে, এবং আমি চেক করে দেখলাম যে আগের নমুনা ধরেই আসছে, আমি দিব সেকেন্ড পটেন্সি, আমি দিব 1000 পটেন্সি এভাবে। আরেকটা হতে পারে যে আমি ওষুধটা দিয়েছিলাম, তার সিভিয়ার অ্যাগ্রাভেশন হয়েছে, নিউ সিমটম, তার মাথা ব্যথা ছিল না, এই ওষুধ খাওয়ার পরে সাংঘাতিক মাথা ব্যথা, ঘুমাতে পারছে না। এটা যদি এমন পর্যায়ে যায় তাহলে হয়তো আমি অ্যান্টিডোট করতে হতে পারে আমার। আর কি হতে পারে, যে একটা ওষুধ কমপ্লিমেন্টারি দেওয়া লাগতে পারে আমার, হয়তো তাকে পালসিটিলা দিয়েছিলাম, পালসিটিলা লক্ষণ কিছুটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে তার একটা কমপ্লিমেন্টারি দিকে যাচ্ছে, পালসিটিলার ক্রনিক বা কমপ্লিমেন্টারি হলো সাইলিশিয়া, তেমন হয়তো যে পালসিটিলা আমি আর দিচ্ছি না, কারণ পালসিটিলার ক্যারেক্টার কিছু চেঞ্জ হয়ে গিয়ে সাইলিশিয়ার দিকে সাধারণত যায়, তখন আমি হয়তো তার কমপ্লিমেন্টারি দেব, এমন হতে পারে। এই ধরনের আরো পরিবর্তন হতে পারে, মোটামুটি 4টা হলো মেইন। সেকেন্ড পজিশন ক্যান বি ওয়ান অফ দিস। তাইলে একটা কথা হলো যে খুব ইম্পর্টেন্ট যেটা, যে রোগীটা আমি দেখলাম যে সেকেন্ড পজিশনে, ফার্স্ট পজিশনে সে পার্শিয়ালি কিউর হয়েছে। পার্শিয়ালি কিউর মানে ওই যে বললাম নেট্রাম সলভ দিয়েছিলাম, পুরোপুরি যায় নাই, বেশ ভালো ছিল, এখন আবার হয়েছে। তাইলে এখানে আমি যদি দেখি যে ওষুধের কার্য চলছে এখনো, তাহলে কিন্তু আমি ওষুধ দেবো না, কিন্তু প্লাসিবো দেবো, রোগীকে বলবো যে আরো 2 সপ্তাহ পরে আসে। ওষুধের যখন মানে কার্যক্ষমতা শেষ হয়ে আবার আগের সিমটমটা ফিরে আসবে কিছুটা, তখন আমি সেকেন্ড পটেন্সি দেবো। আর কি হতে পারে, যে রোগীটার পুরানা সিমটম ফিরে আসছে, তাকে চিকিৎসা দেওয়ার পরে তাকে হয়তো তার সে ফর এক্সাম্পল তার প্রোস্টেটের প্রবলেম রোগীর, তাকে আমি লক্ষণ সাদৃশ্যে তাকে আমি প্রাণায়াম দিলাম, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে পেশাবটা ইজি হয়, এবং প্রাণায়ামের তার অন্যান্য লক্ষণ আছে, দেওয়ার পরে দেখা গেল সে বললো যে আমার প্রস্রাবে তো আগে পুজ যেত, এখন তো প্রস্রাব ইজি হয়েছে, বাট পুজ যাওয়া শুরু হয়েছে আমার। তাহলে এটা কি হলো যে ওল্ড সিমটম ফিরে আসতে পারে। যদি ওল্ড সিস্টেম ফিরে আসে, ওল্ড সিমটম, তাহলে আমি বুঝবো কি দিস ইজ গুড ইন্ডিকেশন, যে এটা হেরিংয়ের আরোগ্য নীতির অনুযায়ী অগ্রসর হচ্ছে।
সেই ক্ষেত্রে কিন্তু আমি ইউজুয়ালি ওষুধটা চেঞ্জ করবো না, যেহেতু সিমটম নতুন আসছে এখানে, কিন্তু এটা নিয়ে আসছে কে, ফার্স্ট ওষুধে নিয়ে আসছে, এই জন্য আমি ওই ওষুধটাই আমি হাইয়ার পোটেন্সিতে দেবো। আগে 200 দিলে এখন আমি 1 দেবো। এটা হলো একটা সেকেন্ড অবজারভেশন, মানে অবজারভেশন না, মানে করণীয়। থার্ড হতে পারে কি, এই ছোটগুলাকে আমি একটু ব্যাখ্যা করছি এখন, যে রোগী বললো যে আমার আগে তো মাথা ব্যথা ছিল না, কিন্তু আপনার ওষুধের পরে আমার ওষুধ খাওয়ার পরে তীব্র মাথা ব্যথা দেখা দিয়েছে, এখন আমি কি করবো তাহলে? এখন কথা হলো, যদি এই মাথা ব্যথাটা খুব তীব্র হয়, সুতীব্র, রোগী অফিসে যেতে পারছে না, তার পরীক্ষা আছে, তার পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছে না, এত মাথা ব্যথা, তাহলে এটাকে আমি অ্যান্টিডোট করে দেবো। আর যদি এত তীব্র না হয়, তাহলে আমি সেকেন্ড প্রেসক্রিপশনটা করব ওই নতুন সিমটম এবং আগের যে সিমটম, এইগুলাকে একত্র করে টোটালিটি করে একটা নিউ মেডিসিন আমি প্রেসক্রাইব করব, which will include all the symptoms, previous and new symptoms. এখন আমি মনে করি যে একটা ওষুধ দিয়ে কাজ হলো না, প্রত্যেকটা ওষুধের কোনো কাজ হয় নাই, রুগী বললো আমার যা ছিল, আগেও শ্বাসকষ্ট ছিল, এখনো শ্বাসকষ্টই আছে, আমার বাতের ব্যথার রোগী ছিলাম, বাতের ব্যথা যা ছিল তাই আছে, তাহলে এখানে আমার একটু চিন্তা করতে হবে কি ব্যাপার, কোন কাজ দিল না কেন? তো প্রথমেই যে চিন্তাটা করা উচিত, অন্তত আমাদের মতো মিডিওকার হোমিওপ্যাথদের যারা খুব বিজ্ঞ, তাদের কথা ভিন্ন, তারা মনে না আমার ওষুধ ঠিক আছে, আর আর কোনো কিছুতে সমস্যা। কিন্তু আমার মতে, আমাদের মতো যারা মিডিওকার, আমাদের প্রথমে চিন্তা করা উচিত যে আমার ওষুধটা কি ঠিক ছিল, সিমিলিমাম, আমি কি কারেক্ট সিলেকশন করেছিলাম, এই জন্য আমাকে রিভিউ করা উচিত আমার পুরো কেসটা। অথবা আমি যদি মনে করি যে না, এর লক্ষণ তো আগে লেককেনিনাম যে ছিল, এখনো লেককেনিনামের লক্ষণই আছে, তাহলে তো আমি লেককেনিনাম দিলাম, কাজ দিল না কেন? সেকেন্ড একটা চিন্তা আসবে, তাহলে কি আমার যে ওষুধটা যার কাছ থেকে আমি সংগ্রহ করতেছি, ওষুধটা ডিফেক্টিভ ছিল, সেটাও হতে পারে। কারণ আপনারা জানেন হোমিওপ্যাথিক ওষুধ আমাদের দেশে তৈরি করে, ইন্ডিয়ায় তৈরি করে, বিদেশে তৈরি করে, ঘরে ঘরে অনেক সময় কেউ কেউ তৈরি করে, কাজেই প্রত্যেকের স্ট্যান্ডার্ড তো এক হবে না। তাহলে এটাও আরেকটা চিন্তা করতে হবে, যে তাহলে কি আমার প্রিপারেশনটা ঠিক ছিল না? সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার ওষুধের সিলেকশন সঠিক, আপনি অন্য কোম্পানির ওষুধ দিতে পারেন। বা আমার ব্যক্তিগত পর্যায়ে এমন হয়েছে, আমি লেককেনিনাম দিয়েছি, কোনো কাজ করছে না, সেকেন্ড টাইম লেককেনিনামই, তখন আমি পটেন্সি বাড়িয়ে দিয়েছি, পটেন্সি মানে আমি 50 মিলিসিমেল দিয়েছিলাম, আমি তবু ইগনোর করলাম যে কাজ করছে না, হয়তো দেরিতে কাজ করবে, তাও কাজ করেনি। আবার যদি লেককেনিনামেরই পেশেন্ট, সেক্ষেত্রে তাকে আমি একদম শোয়েব কোম্পানির লেককেনিনাম দিলাম, তখন দিলাম কাজ করছে। যেটা হতে পারে যে যার কাছ থেকে আমি ওষুধটা সংগ্রহ করেছিলাম, তার ওষুধের প্রিপারেশনটা ডিফেক্টিভ, এটাও একটা চিন্তার মধ্যে থাকবে। আরেকটা হতে পারে যে পেশেন্ট ওষুধটা কি খেয়েছিল। এটা কেন বললাম, এটা আমাদের বইয়ের মাঝে কথাটা আছে, যে অনেক পেশেন্ট ইচ্ছে করে ওষুধ খায় না, ফেলে দেয় ওরা। কেন? এটা এক ধরনের, হয়তো ডাক্তার ফাতেমা জোহরা বলতে পারেন, আজকে ডাক্তার ফাতেমা জোহরা আছেন, আগের তো কথা অ্যাটলিস্ট সাইকিয়াট্রির বেলা যখন আমরা আলোচনা করবো, আপনার কোনো প্রশ্ন তাহলে ওনাকে বলতে পারেন, তো তিনি বলতে পারবেন যে রোগীরা কেন ওষুধ খায় না, কেন সে ফেলে দেয়। অনেক রোগী আছে এই ধরনের, এটা এক ধরনের সাইকোলজিক্যাল সমস্যা। অনেকে অসুস্থ থাকতে চায়, কেন? তার আইডিয়া যে আমি অসুস্থ থাকলে আমার পরিবারের লোক আমাকে বেশি বেশি কেয়ার করবে, আমার স্বামী আমাকে অনেক যত্ন নেবে, বা স্বামী মনে করতে পারে আমার ওয়াইফ আমাকে অনেক কেয়ার নেবে। এটাও একটা সাইকোলজির সমস্যা। এই কারণেও হতে পারে যে ওষুধটা খায় নাই সে। যদি না খাইয়ে থাকে এবং তার কাছে কথাটা নিতে পারেন, দেন ইউ হ্যাভ টু আস্ক ওয়াই, কেন খাইনি। আর কি হতে পারে, দেয়ার ওয়াজ এনি অবস্টেকল টু কিউর। অবস্টেকল টু কিউর ডক্টর শ্রীকান্ত এর আগে আলোচনা করেছেন অনেক বিস্তৃত। আমরা এখানে শুধু বলি যে কোনো ওষুধ দেওয়ার সময় আমরা কিছু কিছু বিধিনিষেধ দিয়ে দিই খাদ্য পথ্যের মধ্যে, যে এইটা খেলে আপনি ওই জিনিস খাবেন না, কিছু কিছু বারণ করে দিই আমরা। সে হয়তো ওই ধরনের জিনিস খেয়েছে,
তার কফি খেতে বারণ করে দিচ্ছি, সে কফি খুব, সে কফি ছাড়তে পারবে না, এই জন্য কাজ দেয়নি। এত সব জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখেন সেকেন্ড পজিশন ইজ নট সো ইজি। অনেকে ফার্স্ট পজিশনটা সময় লাগায়, সেকেন্ড পজিশন সময়ই দেয় না, এই 2-3 মিনিটের মধ্যেই হয়তো সেকেন্ড পজিশন বা কিছু একটা দিয়ে দেয়। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি সহজ না, কারণ ইউ ক্যান স্পয়েল দ্য কেস বাই ইয়োর রং সেকেন্ড প্রেসক্রিপশন। এখন কি কি পরিস্থিতিতে আপনার ওষুধ চেঞ্জ করতে হতে পারে? ওই যে বললাম যে যে এন্টায়ারলি নিউ ওষুধ দিবেন আপনি, মানে ওইটা তখন ওই যে ফার্স্ট প্রেসক্রিপশন মতন হয়ে যাবে। যদি আপনি দেখেন যে ওষুধটা দেওয়ার পরে তার পুরা তার যে যে কোর সিমটম উপর ভিত্তি করে আপনি ওষুধটা দিয়েছিলেন, এই কোর সিমটমটাই চেঞ্জ হয়ে গেছে, নিউ সেটস অফ সিমটম আছে, এমন হতে পারে। তার মনে করেন সে ছিল মাইগ্রেনের পেশেন্ট, তার মাইগ্রেনের উপর ভিত্তি করে আপনি হয়তো তার লেকটিনিনাম দিয়েছিলেন, তো ব্যথাটা একবার ডানে একবার বামে, তার সাপের স্বপ্ন দেখে সাপের ভয়, সে ঝাল খায় লবণ খায়, সে কিছু মনে রাখতে পারে না, আপনি লেকটিনিনাম দিয়েছিলেন। এখন দেখলেন যে তার মাথা ব্যথা মোটেও আর নেই, তার বরং আরেকটা লক্ষণ কম্বল ছিল যে এটা কিছু কিছু এইটা বেড়ে গেছে, এবং এই সিমটমটা এটার সাথে সম্পর্কিত না, আলাদা, সেই ক্ষেত্রে আপনাকে নতুন ওষুধ দেওয়া লাগতে পারে। সেকেন্ড হলো যে ওষুধটা দিলেন, তার লক্ষণ কমলো কিন্তু রোগী ভালো বোধ করলো না। ওই যে বলেছিলাম, সে বললো যে আমার মাথার ব্যথা তো কিছু কমছে, কিন্তু আমার ঘুম হচ্ছে না, আমার খাওয়ার রুচি চলে গেছে। যে পেশেন্ট হিমসেলফ ভালো হচ্ছে না, তার লক্ষণ ভালো হচ্ছে, এটা দিস ইজ রং প্রেসক্রিপশন। আগে রোগী ভালো বোধ করতে হবে লক্ষণের চেয়ে, তাহলে এখানে আপনাকে সেকেন্ড মানে নিউ মেডিসিন দেওয়া লাগতে পারে। থার্ড হলো যে মনে করেন আপনি একটা রোগীকে ওষুধ দিলেন, সে কোষ্ঠিকামের রোগী ছিল, সে আপনি কোষ্ঠিকাম 200 দিলেন, 1 এম দিলেন, 10 এম, সিএম পর্যন্ত গেলেন আপনি, সে কোষ্ঠিকামই ছিল অল এলং। এখন দেখলেন যে তার কোষ্ঠিকামের কোনো লক্ষণ আর নেই, তখন তাকে আপনি হয়তো অন্য একটা ওষুধে যেতে হতে পারে, এবং তার কোষ্ঠিকামের লক্ষণও নেই, অথবা তার লক্ষণটা স্টেনসিল হয়ে গেছে, আর আর কমছেও না বাড়ছেও না, এই ধরনের একটা অবস্থা। সেই ক্ষেত্রে আপনাকে তখন নতুন ওষুধ হয়তো তার কমপ্লিমেন্টারি দেওয়া লাগতে পারে, বা তার লক্ষণ অনুযায়ী অন্য কোনো একটা ওষুধ দেওয়া লাগতে পারে। তো এই জিনিসগুলো আমাদের চিন্তা রাখতে হবে, কোন কোন ক্ষেত্রে আমরা নতুন ওষুধ দেই বা দেওয়া লাগতে পারে। আরেকটা হতে পারে 4 নম্বর, 5টা কারণ দিয়েছি আমরা এখানে, যে প্রথম যে ওষুধটা আমি দিয়েছিলাম, মনে করেন তার বারে 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 তার ঠান্ডা লাগে, তার ওই ঠান্ডাটা থেকে আমি বেল দিয়েছি, কারণ বেলের কনস্টিটিউশন ছিল রোগীর। আমরা জানি বেল এবং ক্যালকিরেখার পরস্পর কমপ্লিমেন্টারি, এবং এক বেলের ক্রনিক হলো ক্যালকিরেখার। তো বেল দিয়ে বারে বারে যাচ্ছে, নাকের সর্দি কিন্তু আবার ফিরে আসছে, সেই ক্ষেত্রে আমাকে হয়তো বা তার কমপ্লিমেন্টারি এন্ড ক্রনিক ক্যালকিরেখার দেওয়া লাগতে পারে। যেমন আমরা পালসিডিলের পর আমরা সাইলিশিয়া দিতে পারি। তো এই কারণেও আমরা ওষুধটা চেঞ্জ করতে পারি, যে ফার্স্ট প্রেসক্রিপশনের চাইতে ভিন্ন একটা ওষুধ আমরা দিতে পারি। আরেকটা হলো 5 নম্বর হলো, এখানে যখন আমরা ক্রনিক ডিজিজ চিকিৎসা করি, এটাকে বলে লেয়ার্ড প্রেসক্রাইবিং, স্তর বাই স্তর প্রেসক্রাইব করা। যে আমরা ক্রনিক রোগীটার সব লক্ষণগুলো যখন আমরা নেই, তার হিস্ট্রি নেই, তার মধ্যে আমরা কোন কোন লক্ষণ এখানে ছড়ি, কোনগুলো সাইকোটিক, কোনগুলো সিভিলিটিক, আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, এবং দেখার চেষ্টা করি এই 3টা মায়োজমের কোন মায়োজমটা বর্তমানে তার ডোমিনেটিং, বা অনেক সময় এটাকে বলে সারফেস মায়োজম, ডোমিনেটিং মায়োজম। সে তার দেখলাম যে আমি বাচ্চা রোগীতেই যাই, বা আচ্ছা আমি বাচ্চা রোগী না, আমি গেলাম অ্যাজমা রোগীতে, একটা অ্যাজমা রোগীতে আমি তার হিস্ট্রি নিয়ে দেখলাম তার মধ্যে সাইকোসিসের লক্ষণের প্রাধান্য, তাকে আমি লক্ষণ অনুযায়ী তাকে নেপথাম সাল্ট দিলাম।
লেকটামসার দিলাম 200, আমি আগে বলছি যেহেতু শত তুমি আমি এভাবেই বলছি, 200 দিলাম, হাওয়া ভালোর দিকে যাচ্ছে, 1M দিলাম ভালোর দিকে যাচ্ছে, 10M পর্যন্ত দেওয়ার পর দেখা গেল তার শ্বাসকষ্ট আর নেই, বলছে রুগী যে আমার আর হচ্ছে না। তবে তার মাথার মাঝে অনেক আগে তার সেবরিক ডার্মাটাইটিসের মতো ছিল, এক ধরনের চর্ম